কেমন আছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে ট্রাম্পের ছবি। শুনলাম হরমুজ খুলে দিলেও ইরানের উপর বন্দর অবরোধ থাকবে থাকছে, এটা বলছে ট্রাম্প। মানে ট্রাম্প যে কখন কি বলে এটা বোঝা মুশকিল। তো আমি লাইভে এসেছি, কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি ছবি, কারণ আমার রুমে অন্ধকার, আমার চেহারা দেখতে পারবেন না। জানি না কারা কারা যুক্ত হয়েছেন। সারাদিন আজকে শুক্রবার, প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কেউ কেউ হয়তো বের হয়েছেন খুব খুব জরুরি প্রয়োজনে। আমার আজকে সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা প্রোগ্রাম ছিল, যেতে পারিনি রৌদ্রের কারণে, আনুষঙ্গিক অন্যান্য কারণে। সকালবেলায় বাংলা একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর নুরুল আমিন চৌধুরী, ওনাকে সেন্সি একটা অ্যাওয়ার্ড দিয়েছে, সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। এবং আপনারা জানেন যে সেই বাংলা একাডেমিতে একটা অনড়ম্বর অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সেখানে যেতে পারলে আমার খুব ভালো লাগতো। ওখানে কিছু খ্যাতনামা ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, সেই সাথে নুরুল আমিন চৌধুরী, যিনি গ্রিন পার্টি বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, এবং উনি সিনিয়র সিটিজেন নামে একটি সংগঠন করতে যাচ্ছেন, সেটার উনি চেয়ারম্যান। যাওয়া হয়নি। বিকালে যাওয়ার কথা ছিল শহীদ মিনার চত্বরে, সেখানে ইরান সহায়তা কমিটি, যে ইরান সহায়তা কমিটির আমিও একজন সদস্য, ওখানে ইরানকে কীভাবে সহযোগিতা করা যায়, লজিস্টিক সাপোর্ট, ভয়েস মিডিয়ার প্রচারণা, সে সাথে আর্থিক সাহায্য কীভাবে কী, ওখানে ফয়েজ ভাই, গফুর ভাইরা ছিলেন। আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো যাই হোক, সারাদিনভর একটা খবরের মধ্যে আমরা ছিলাম, সেটা হলো রাশেদ প্রধান 11 দলীয় জোটের বিরোধী শিবিরের নেতা, জাকপার কেন্দ্রীয় নেতা, উনি একটি কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে। তাকে কুলাঙ্গার সম্বোধন করায় তার উপরে নেটিজেনরা খেপেছেন, এবং আমরা দেখলাম যে তার বাসার নিচে দাঁড়িয়ে উত্তাল জনতা, বিক্ষুব্ধ জনতা বক্তব্য দিচ্ছে। এক পর্যায়ে দেখলাম স্যান্ডেল জুতা ছুটছে, এক পর্যায়ে দেখলাম ওখানে হাতাহাতি হলো, মারামারি হলো। রাশেদ প্রধানের দলের সম্ভবত ক্রীড়া সম্পাদক ওখানে আমজনতার দলের একজন নেতার উদ্দেশ্যে ইট নিয়ে ধাওয়া করলো, এবং এক পর্যায়ে হাতাহাতির এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লো তারা, এবং আমজনতার ছেলেটার মাথায় হালকা ইট লেগেছে। পরে অবশ্য দেখলাম তারেক রহমানের অফিসে মাথায় ব্যান্ডেজ করা। তো সেখান থেকে সেই ক্রীড়া সম্পাদক জাকপার ক্রীড়া সম্পাদককে পুলিশ নিয়ে গেল। তো এই দিনভর বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে গরম রাশেদ প্রধানের উদ্ধতপূর্ণ কথাবার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলে সম্বোধন করেছেন। আমরা অবশ্য একটা নিউজ করেছি আমাদের মিডিয়া হাউস থেকে, এবং সেই নিউজে নাম উল্লেখ না করে আমরা নাম উল্লেখ না করে আমরা নিন্দা জানিয়েছি। আসলে কাউকে হাতে নাতে অপদস্থ করার চেয়ে কৌশলী হয়ে অপদস্থ করাই ভালো।
রাশেদ প্রধানকে আমরা আমাদের নিউজের যে আনুষ্ঠানিক বিবৃতি যেটা পাঠ করেছেন আমাদের কেন্দ্রীয় নেত্রী রুমানা ইসলাম রানী, উনি বলেছেন যে নাম প্রকাশ না করার শর্তেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি কুলাঙ্গার বলেছেন কাজটি ঠিক করেনি, শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। তো আমরা খুবই গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা খুবই বিরক্ত হয়েছি রাশেদ প্রধানের এই বক্তব্যকে আমরা মেনে নিতে পাই নাই। কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন আমরা বিবৃতি দিলাম তখন আমরা জাস্ট মানে নাম উল্লেখ না করেই যে বিবৃতি দিলাম, এ থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা পাবে জানি না। তবে এটা ঠিক এই প্রতিবাদে যারা বিএনপি বা আমজনতার দলের অন্যান্য যারা বিক্ষুব্ধ এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যারা বিক্ষুব্ধ হয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে গিয়েছেন, আমার মনে হয়েছে এটা ঠিক হয়নি। এই প্রতিবাদটা প্রেস ক্লাবের সামনে করতে পারতেন। মানে একটু হলেই কেউ না কেউ কিছু অপরাধ করলে, ভুল করলে, শিষ্টাচার বহির্ভূত কথা বললে তার বাড়ির সামনে চলে যেতে হবে, এটা ঠিক না। আমার মনে হয় যে তাদের যে কোনো লোকেরই বাড়িতে তার বাচ্চা কাচ্চা থাকে, সন্তানাদি যারা ইনোসেন্ট, স্ত্রী পরিজন থাকে, আত্মীয় স্বজন থাকে। রাজনীতির জায়গাটাকে রাজনীতির জায়গায় রাখা উচিত, মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। যদি তারেক রহমানকে কুলাঙ্গার বলে থাকে, রাশেদ প্রধান তার ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েছিল, আমি দেখেছিলাম। সে কুলাঙ্গার সম্পর্কে মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল, যেমন এআই টেকনোলজিকে ব্যাখ্যা চেয়ে গোলাম মোল্লা রনি একটা স্ট্যাটাস দিয়েছিল। মানে এটা হচ্ছে কুলাঙ্গার মানে কুল মানে বংশ, অঙ্গার মানে বংশ কলঙ্ক করে এরকম। খালেদা জিয়া, তারেক জিয়ার ছেলে তারেক রহমান, তাদের বংশ কলঙ্ক, বংশের কলঙ্ক, এই ধরনের বক্তব্য আসলে এটা কুলাঙ্গার। আমরাও ঘাটাঘাটি করে দেখেছি এই শব্দটা এখন গালির পর্যায়ে চলে গেছে। কুলাঙ্গার শব্দটাকে আর মানে পরিষ্কার করে উপস্থাপন করবার কোনো সুযোগ নাই, বা ব্যাখ্যা দিয়ে এটাকে সভ্য ভাষা হিসেবে ব্যবহার করা যাবে না। মানে আমরা সাধারণত হয়তো কাউকে বয়স কম হলে, অভিজ্ঞতা কম হলে হয়তো অর্বাচীন বলি, বা হয়তো আমরা কাউকে বোকা বলি, বোকা, এইগুলো এখনও পর্যন্ত গালির পর যায়নি। তবে যদি বোকার সঙ্গে চৌদি আর একটা শব্দ লাগাই দিই, বা যদি আমরা মনে করেন যে কিছু ইজের বাচ্চা, তার বাচ্চা, এই সমস্ত বলি, কিংবা আমরা যদি আরও অনেকগুলো শব্দ যেগুলো প্রেসক্রাইবড, যেগুলো সর্বজন স্বীকৃত, যেগুলো গালির পর্যায়ে পড়ে, সেই হিসাবে আমরা যতটুকু জানি যে কুলাঙ্গার এই শব্দটা গালির পর্যায়ে পড়েছে, এটা গালি। তো এইটাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কাউকে, স্বয়ং প্রধানমন্ত্রী কেন, কাউকেই এইভাবে গালি দেওয়া ঠিক নয়। যেহেতু উনি আমাদের প্রধানমন্ত্রী এবং ওনার সম্মান আছে, এবং আমাদের উচিত হবে, আমরা যে দলই করি না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানটাকে তুলে ধরা উচিত, অক্ষুণ্ণ রাখা উচিত। সেই কাজটা রাশেদ প্রধান ভুল করেছেন। রাশেদ প্রধানের মধ্যে কিছু মানে স্বভাব আছে যেগুলো মানুষকে অবজ্ঞা করবার বা ইগনোর করবার, বা একটু মানে একটু কী বলবো, ডেসপারেট কথাবার্তা বলবার, যার মধ্যে কোনো গ্রামার নাই, সেরকম বক্তৃতা ভালো করেন উনি এবং ভালো ভালো কথা বলেন। কিন্তু কথার যে ম্যাটেরিয়ালসগুলো, যার মধ্যে কী কী শব্দ ব্যবহার করছেন, সেগুলো ওনাকে আরও বেশি রুচিশীলতার পরিচয় দিতে হবে। আমি মনে আছে একবার রাশেদ প্রধানের জন্মদিনে আমার পাশের রুমে ছিলাম, তারেক রহমান, আমজনতার তারেক রহমানের রুমে ছিলাম না, অথবা দেশ বাঁচাও মানুষ বাঁচাও রিপন সাহেবের রুমে ছিলাম। সেখান থেকে ওরা সবাই গেল, আমিও গেলাম, দেখলাম রাশেদ প্রধানকে কেক খাওয়াচ্ছে তারেক রহমান, রিপন। সেটা আরও আগের, মানে এই 11 দলীয় জোটের আগের, যেহেতু প্রতিবেশী একটা অফিস, আমিও গেলাম। আমি অবশ্য দেখলাম যে তখন
রাশেদ প্রধানের মধ্যে এক ধরনের অহংকারী দৃষ্টি, মানে হয়তো অনেককেই চিনেও চেনেন না এরকম একটা ভাব। মানে তার মধ্যে একবার একটা প্রেস ক্লাবে মিটিংয়ে গিয়েছিলাম, এটা তরিকুল ইসলাম দাওয়াত দিয়েছিল, ইনভাইট করেছিল আমাকে, এবং সেখানেও আমি রাশেদ প্রধানকে দেখেছিলাম। রাশেদ প্রধান ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, এবং যখন তারেক রহমানের এক ইফতার পার্টিতে নিচে ডিস্ট্রিবিউশন করার সময় ইনভাইটেশন পেলাম, সেখানে আমিও গিয়েছিলাম, রাশেদ প্রধানও গিয়েছিল। আমরা একে অপরের বক্তব্যের সময় একে অপরকে সম্বোধন করেছিলাম। তো তখন দেখলাম রাশেদ প্রধান আমাকে আমার দলকে চিনে, কিন্তু রাশেদ প্রধান খুব পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠছেন, কিন্তু হঠাৎ করে তারা 5ই আগস্টের পরে জামাত ইসলামের 11 দলের সঙ্গে যুক্ত হয়ে তার এই ব্যক্তিগতভাবে যে যতটুকু জনপ্রিয়তা ছিল এবং যতটুকু তার অর্জন ছিল, সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি রাশেদ প্রধানকে বিএনপিও নমিনেশন দেয়নি, জানি না কেন দেয়নি, এবং তার আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল আমরাও জানি। বিএনপি কী কারণে দেয়নি সেটাও একটা বিষয়। আর যাদের সঙ্গে জোট করেছে 11 দল, জামাত সহ, এনসিপি সহ, সেখান থেকেও রাশেদ প্রধান কিন্তু নমিনেশন পায়নি। তো সেই কারণে তার ভিতরে একটা চাপা উত্তেজনা, ক্ষোভ থাকতে পারে। সেই উত্তেজনা এবং ক্ষোভ থেকে সে হয়তো প্রধানমন্ত্রীকে একটু চাপের মধ্যে ফেলেছে, শব্দ বোমা মেরেছে, হয়তো মনে করেছে এতে আমি অনেক বেশি মানে অনেক বেশি আমি ভাইরাল হব, এই ধরনের। মানে আমি দেখলাম যে ওনার জন্ম 84 সাল, অর্থাৎ কিনা আমার জন্মের 14 বছর পরে তার জন্ম। তারপরে বয়সের দিক থেকে আমার থেকে অনেক ছোট, এবং তার মানে রাজনৈতিক প্রজ্ঞা যতটুকুই থাকুক না কেন, কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা হয়তো বা একটু অ্যামালগেট হয়ে গেছে, কিন্তু মনের দিক দিয়ে, মেন্টালিটির দিক দিয়ে অত বেশি খারাপ বলে আমার মনে হয়নি। সবসময় একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিগত সময়ের আন্দোলন সংগ্রামে তাকে সোচ্চারভাবে আমি দেখেছি, এবং সেই সুবাদে তার প্রতি আমার একটা সিম্প্যাথি বা একটা সফট কর্নার ছিল। কিন্তু সেটা অনেকখানি নিষ্ক্রিয় হয়েছে যখন আমি শুনলাম যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আজে বাজে কথা বলছেন, কুলাঙ্গার বলছেন। তখন আমি তার প্রতি এটুকু ধারণা পোষণ করলাম যে তার এটা বোধহয় কোথাও ভুল হচ্ছে। তো বাই দিস টাইমে আপনাদেরকে আমরা গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষে অনুরোধ করব, আপনারা রাশেদ প্রধানের বাড়িতে গিয়ে স্যান্ডেল জুতা ছুড়ার দরকার নাই, ওখানে প্রতিবাদ করে হ্যান্ডমাইক মারার দরকার নাই। আপনারা যদি তার এই বক্তব্যের বিরোধিতা করতে চান, আমরাও যেমনটা করি, আমার মনে হয় যে এটা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করা উচিত, এবং সরকারকে চাপের মধ্যে ফেলা উচিত। কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তার করতে বলছেন, আমরা অবশ্য এমনটি বলি না, যে যেহেতু বাক স্বাধীনতার একটা ব্যাপার রয়েছে, এবং সেই কারণে হয়তো তাকে গ্রেপ্তার করবার মতো হঠকারী সিদ্ধান্ত সরকার নেবেন না বলে আমরা মনে করি। আর তার উপর তার যদি কোনো অপরাধ থাকে, অন্যান্য ফৌজদারি বা অন্য দুর্নীতি, সেইগুলোর বিষয়টি আলাদা, কিন্তু শুধুমাত্র কুলাঙ্গার বলবার কারণে গ্রেপ্তার করা উচিত নয়। তবে এটা ঠিক একটি স্ট্যাটাস দিয়ে রাশেদ প্রধান নিজেই, আমি দেখেছি, উনি এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে কুলাঙ্গার শব্দটা ওই অর্থে আমি আসলে বলিনি। আমি যেটা বলবার চেষ্টা করেছি, হয়তো কুলাঙ্গার যেটি নিজেই একটা গালি, এটা হয়তো ওইভাবে উনি বোঝেননি, এবং উনি তারপরে উল্লেখ করেছে স্ট্যাটাসে যে আমি এই ধরনের কথা আর বলবো না। তা আমি মনে করি যে তার ফেসবুকের স্ট্যাটাস থেকে আমাদের মানে যেই বার্তাটা পেলাম, সেই বার্তা অনুযায়ী আমাদেরকে থেমে যাওয়া উচিত। আমি যেহেতু উনি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এ ধরনের বাক্য আমি আর প্রয়োগ করবো না, এই এই এখান থেকে এটাকে স্টপ করে দেওয়া উচিত।
মানে হয় কি, যদি আবার এটা নিয়ে তারা হামলা মামলা গ্রেপ্তার, তার বাড়িতে স্যান্ডেল পাথর ইট স্যান্ডেল জুতা মারা, বা তাকে হ্যান করা ত্যান করা, জিভে কেটে ফেলা, এই ধরনের বিএনপি বা এই সরকার, চলমান সরকারের পক্ষ থেকেই এই ধরনের রিয়াকশনের বিরোধিতা করা উচিত। কারণ হচ্ছে যে একরকম সরকার চালাতে গেলে, প্রধানমন্ত্রী হলে, অনেক সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গেলে, বা অনেক বেশি ভাইরাল হলে, বা অনেক বেশি জনগণের মানুষ হয়ে গেলে অনেক কথা শুনতে হয়, হজম করতে হয়, অনেক মানে একরকম গন্ডারের চামড়ার মতো চামড়া হতে হয়। এখন সব কথার উত্তর দিতে গেলে, সবগুলো রিয়াকশান করতে গেলে, সবগুলোর জন্য গ্রেপ্তার করতে গেলে এটা মানে ঘোলা পানিতে মাছ শিকার হবে। এটা ঠিক হবে না সরকারের, আমি মনে করি। যে খবরটা আমি এখানে স্ক্রিনে দিয়েছি সেটা হচ্ছে যে আসল যে গন্ডা ট্রাম্প, এই ট্রাম্প যে আবার এখানে তার অবরোধ তুলল না, অথচ ইরান হরমুজ প্রণালী খুলে দিল। ট্রাম্পের এটা উচিত শিক্ষা হওয়া দরকার। তো আপনারা যারা নেটিজেনরা আছেন, এখন রাশেদ প্রধানকে শিক্ষা দিতে চান, আমি মনে করি রাশেদ প্রধান যথেষ্ট অপমান হয়েছেন। তার বাড়িতে সামনে গিয়ে ডেমনস্ট্রেশন হয়েছে এবং জুতা স্যান্ডেল মারা হয়েছে। যদিও বিচ্ছিন্নভাবে রাশেদ প্রধানের ক্রীড়া সম্পাদক, তাদের কমিটির কেউ একজন ইট নিয়ে ধেয়ে এসেছে বিক্ষোভ আন্দোলনকারীর উপর, এবং সে বলেছে যে আমার উপরেও আক্রমণ হয়েছে। যাই হোক, মারামারি ধাক্কাধাক্কি এটা হয়েছে, এটা অস্বীকার করবার জন্য নেই। পুলিশ অবশ্য তাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। তো এইখান থেকেই এটা শেষ হওয়া উচিত আমি মনে করি। রাজনীতির নতুন ডাইমেনশন হিসেবে বিরোধী দল থাকবে স্ট্রংলি, কিন্তু আমাদের জন্য একটি দুঃখের সংবাদ হচ্ছে যে বিরোধী দলের আসনে, বিরোধী দলের বিরোধী দলের আসনে যারা আছে, জামাত ইসলামের মতো দল, এটা নিয়ে অনেকেই বিব্রত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন, যেহেতু জামাত ইসলাম সম্পর্কে ৭১ তাদের ভূমিকা সম্পর্কে জামাতও যেমন দায় নেয়নি, ভুল অস্বীকার করেনি, ক্ষমা চায়নি, এখনও পর্যন্ত তারা তাদের কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো অনেকে মেনে নিতে পারছেন না। যেমন সংসদে জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উঠে দাঁড়াননি। তারা তাদের যুক্তি হচ্ছে যে আমরা সম্মান করলে এমন একটা মানে এই জাতীয় সঙ্গীতের লেখক একজন হিন্দু, এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে জামাত ইসলাম না দাঁড়ায়, আমি মনে করবো যে এটা তারা ভুল করেছেন। কারণ জাতিসংগীতের লেখক হিন্দু ও খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই তো দেশেরই মানুষ। আমার ধর্মকে এত ছোট করে দেখবার সুযোগ নেই যে একজন হিন্দু জাতীয় সঙ্গীত লিখেছে তা আমি দাঁড়াবো না। তার উপরে হয়তো কেউ যুক্তি তুলে ধরবেন জাতীয় সঙ্গীতের ভিতরে যে কথাগুলো আছে তাতে হয়তো ও মা টোমা আছে, অনেকে ভাবতে পারেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দেশকে দেশমাতৃকা বলি আমরা, মানে মা মাটি এরকম একরকমভাবে একটা ভাষাগত সৌন্দর্য, মানে এই না যে আমার মাই মানে এই মাটি, তা না। মানে যেহেতু আমরা আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, এরকম এই দেশকে তার মায়ের সমান মর্যাদা দিয়ে যদি কেউ থাকেন কবি সাহিত্যিকের কবিতায় রচনায়, বা আমরা যদি বলি দেশ আমার মা, এটাকে ধর্মের যেই মানে প্যারামিটার, ধর্মের যেই থার্মোমিটার দিয়ে মেপে এটাকে আপনি বিতর্কিত করবার চেষ্টা করবেন, এটা কিন্তু ঠিক না। কারণ যে মা আমার আম্মু, আমার আম্মা, এরকম দেশকে যদি আমরা মা বলি, দেশ আমার মা, দেশমাতৃকা, এখানে ধর্ম যে একেবারে জলাঞ্জলি হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, ঠিক এমনটা নয়। তা আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা এই কাজগুলি করবেন না, যেটা আমাদের জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে আপনারা সম্মান করবেন, দাঁড়াবেন। আমরা জানি না জামাতের লোকেরা কখনো সিনেমা হলে ঢোকে কিনা, যদিও সিনেমা হলে এখন ভালো মানুষের ঢুকবার খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক সিনেমা আছে যেগুলো অশ্লীলতার দায় এড়াতে পারে না। তারপরেও কিছু সামাজিক সিনেমা টিনেমা আছে, অনেক কুলীন মুসলিম পরিবারের সপরিবারে অনেকে দেখতে যান। আমরা যেমন আমাদের সপরিবারে অনেক দিন পর দেখতে গিয়েছিলাম হাওয়া সিনেমা।
আমারই এক চাচাতো ভাইয়ের ছেলে এটার পরিচালক মিসবাহুর রহমান সুমন। ও না, এবার স্ট্যাটাসে দেখলাম যে সে আর একটা ছবি আনছেন মার্কেটে এই ঈদুল আজহায়। তার নাম হচ্ছে রোহিত। তো ভালোই, তার সিনেমার মধ্যে কিছু গল্প আছে এবং কিছু সাবলীল গ্রামের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের গল্প খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সেজন্যই বলছি যে কিছু সিনেমা আছে যেগুলো আমরা সপরিবারে দেখতে পারি। হয়তো সেক্ষেত্রে আমি জানি না জামাতে ইসলামের কেউ সে ধরনের সিনেমা হলে ঢোকে কিনা, কিন্তু সিনেমা হলে কিন্তু একটা প্রচলন আছে যে জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলিত হয় এবং জাতীয় সঙ্গীত বাজে, তখন কিন্তু সিনেমা হলের সকল দর্শক উঠে দাঁড়ায়। আমার খুব দেখার ইচ্ছে বা খুব জানার ইচ্ছে জামাতে ইসলামের কেউ যদি ওইখানে সিনেমা দেখতে যান উনি কি দাঁড়ান কি না। তারপরে হয় কি যে দেশের প্রতি ভালোবাসা এটা আসলে কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। এটা ভালোবাসা থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে, মমত্ব থেকে এটা তৈরি হয়। তাই বলছি যে জাতীয় সংসদের, মহান জাতীয় সংসদের মতো যেখানে দেশের 16 কোটি মানুষের প্রতিনিধিরা দেশ নিয়ে ভাবেন, কাজ করেন, আইন প্রণয়ন করেন, সেখানে জাতিসংঘের চলাকালীন সময় যদি জামাতে ইসলামের মতো একটি দল তারা যদি না দাঁড়ায়, তাহলে দেশের স্বাধীনতাকে অস্বীকার করবার শেষ কফিনের শেষ পেরেকটার মতো অবস্থা। তো সেই আমার কষ্টটা এখানে যে এমন একটি দল বিরোধী দলের আসনে দাঁড়িয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার মানে স্বাধীনতাকে স্বীকার করে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। যাই হোক, সেই আলোচনা থাকবে। আমি একবার বলেছিলাম যে হয়তো খুব শিগগিরই এনসিপির মতো গণ অভ্যুত্থানের বারোদের গন্ধে যাদের জন্ম, দেশের মানুষকে জগদ্দল পাথর থেকে যারা মুক্তি দিয়েছে একটি ফ্যাসিস্ট সরকারের একচেটিয়া আগের রাতের ভোট, দামি ভোট ইত্যাদি ইত্যাদি বারবার ক্ষমতায় আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে উদ্ধার করেছে এনসিপি বা সেই সাথে দেশের ছাত্র জনতা যাদের নেতৃত্ব দিয়েছিল, এইসব নেতৃত্ব তাদের জোট করবার কথা ছিল জাতীয়তাবাদী শক্তি বিএনপির সঙ্গে এবং অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা যুগপৎ আন্দোলন করেছিল, তার মধ্যে গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য। কিন্তু কী কারণে এনসিপির মতো এই দলগুলো জামাত ইসলামের সঙ্গে জোট করেছে, সে সাথে আরও কিছু পরিচিত মুখ আছে, তার মধ্যে রাশেদ প্রধান, তারপর মানে এগুলোকে মেনে নেওয়া যায় না, যারা এক সময় যুগপৎ আন্দোলনের বিএনপির সঙ্গে ছিল আর কি, যেমন মোস্তাফিজুর রহমান ইরান। তো যাই হোক, তারপরেও একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত এবং তাদেরকে সমালোচনা করবার সুযোগ দেওয়া উচিত। সেটা যেমন ঠিক, সেরকম আরও বেশি বিরোধী দল, আরও বিরোধী শক্তিকে শক্তিশালী করবার জন্য এই বিএনপি সরকারের উচিত ছিল জুনায়েদ সাকির মতো, নুরুল হক নূরের মতো যাদেরকে এমপি বানিয়ে এনেছেন বা এমপি হয়ে এসেছে, তাদেরকে ববি হাজ্জাজ সহ আন্দালিব পার্থদেরকে আসলে বলা উচিত ছিল যে আপনারা এখন একটা বৈতরণী পার হয়েছেন, এখন আপনারা বিরোধী দলের আসনে বসেন, আমাদের সমালোচনা করেন। হয় কি, অনেকেই নেটিজেনরা বলে, অনেকেই বলে, রাজনৈতিক বোধধারা বা অনেক বেশি উৎসুক জনতা বলে যে জুনায়েদ সাকি, তারপরে নুরুল হক নূর, এদের যে ভয়েস, এদের যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভয়েস, এটা হয়তো মন্ত্রী বানিয়ে দিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এটা দেশের জন্য ভালো হয়নি। যদি জুনায়েদ সাকি, তারপরে নুরুল হক নূর, সে সাথে আমাদের আরও কিছু নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, তারা এই নির্বাচনে জিততে পারেনি, যেমন সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, রফিকুল ইসলাম বাবলু, জুনায়েদ সাকি তো হয়েছে, ওই রাষ্ট্রীয় সংস্কারের হাসনাত আবদুল্লাহ, এরাও যদি এই বিরোধী দলের আসনে থাকতো, মানে একটা একসাথে ফ্যাসিস্ট সরকারকে হটাবার জন্য যতটুকু আন্দোলন করা হয়েছে যুগপৎ, সেটার যখন কাজ শেষ, তারপরে আমি দেখতে চেয়েছিলাম যে এই বিএনপি যখন ক্ষমতা থাকবে এবং বাকি যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য যারা, তারা যদি বিরোধী শিবিরে বসতেন, তাহলে সেয়ানে যুদ্ধটা হতো এবং সরকার কখনোই মানে আরও বেশি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না।
সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আরও বেশি হিসেবি হতেন। কিন্তু সেই বিরোধী শিবিরে এখন এই যে 11 দল আছে, 11 দলকে এর মধ্যে নানান রকম মিথস্ক্রিয়া হচ্ছে। যে কথা বলছিলাম রাশেদ প্রধান, আমি রাশেদ প্রধানের স্ট্যাটাস দেখে যতটুকু মনে করি যে রাশেদ প্রধান আর এ ধরনের কুলাঙ্গার বা এ ধরনের কথা বলবে না বা লিখবে না, উনি নিজেই বলেছেন। এখন আমি মনে করি যে অন্য অন্য যারা দল, বিক্ষুব্ধ জনতা বা বিএনপির বা আম জনতার দলের যারা এখনও পর্যন্ত আরও যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতারা যারা আছেন, সবাইকে বলবো যে আপনারা মাথা ঠান্ডা করেন এবং পরবর্তীতে দেখেন আর কিছু এমন বলে কি না। মানে হয় কি, রাজনীতির মাঠ গরম করে ফেলবার এখনই কোনো দরকার নেই। এখন দেশ জটিল পরিস্থিতির মধ্যে আছে। কোথাও আমাদের যারা দিন আনে দিন খায়, পাঠাও চালকেরা যারা আর কোনো কর্মসংস্থান না পেয়ে, চাকরি না পেয়ে, ব্যবসা করতে না পেরে পুঁজির অভাবে, তারা যে কোনো মূল্যে একটি মোটরসাইকেল কিনে, বউর গয়না বেচে হোক, বাপের জমি বা গরু বেচে হোক, যেভাবে হোক একটি মোটরসাইকেল কিনে নিয়ে ওই পাঠাও চালায় এবং সেই টাকা দিয়ে তার সংসার চলে। অথচ তারা কিন্তু তেল পাচ্ছে না। এখন চট্টগ্রামের যেই তেল রিফাইনারি কোম্পানি, এটা বন্ধ হয়ে গেছে। যদিও তারা বলেছে যে আমাদের ডেড স্টক পর্যন্ত শেষ, তেল নাই। মে মাসের প্রথম সপ্তাহে যদি তেল আসে তাহলে আমরা আবার রিফাইন করতে পারবো। এবং আপনারা জানেন যে 87 বা 85 লক্ষ টন যে তেল আমরা বছরে আনি, তার মধ্যে 15,000 লক্ষ টন আমরা রিফাইন করি। সেটা বন্ধ হয়ে গেল শুনলাম খুলনাতে। যদিও সব মানে সংখ্যাগত ভুল থাকলে ক্ষমা করবেন, খুলনাতে কতগুলি বিদ্যুৎ কেন্দ্র দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এরকম যদি বন্ধ হতে থাকে তো সারা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে এবং সব কিছুর দাম বেড়ে যাবে। ইতিমধ্যেই মধ্যবিত্তরা খুব চাপা উত্তেজনার মধ্যে আছে। অনেকে বাসা ভাড়া দিতে পারছে না, অনেকের ঘরে সদাই নাই, বাজার নাই, অনেকের ব্যবসা নাই। বিশেষ করে যারা রানিং বিজনেস করছে তাদের বিজনেস কমে গেছে, যাদের অন্য অন্য যেসব পেশা সব দুর্বল অবস্থার মধ্যে আছে। এই মুহূর্তে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, তার উপরও আমাদের ট্রাম্প সেখানে অবরোধ বন্ধ করেনি। আমরা চাইব যে ট্রাম্প খুব শিগগিরই অবরোধ তুলে নেবেন এবং তেল বাংলাদেশে আসবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তাই আপাতত আপনারা রাজনৈতিক বিরোধ নিয়ে এত বেশি অস্থির করবার চেষ্টা করবেন না। এখন বাংলাদেশ অর্থনীতির একটি চরম দুশ্চিন্তার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং যারা যারা সময়ের অভাবে আমার এই লাইভটি দেখতে পারেননি, সময় মতো দেখে নেবেন। না দেখতে পারলেও অসুবিধা নেই। তবে যারা যারা দেখেছেন তার মধ্যে সাইমুন নাজাদ, মোহাম্মদ সুমন হাসান সখী এবং অন্যান্যদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি।